আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। খুব দ্রুত ঘটনার বদলাচ্ছে পশ্চিমবঙ্গে। আমার সাথে আছেন বিখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন বাবু, আপনি মমতাকে খুব কাছ থেকে দেখলেন এই গত 3 দিন। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন হয়তো কিছুটা দূরত্ব ছিল, আপনাকে অন্যদের মাধ্যমে কথা বলতে হতো, কিন্তু আপনি গত 3 দিন ওনার সাথে ছায়া সঙ্গীর মতো ছিলেন, আমরা দেখছিলাম। কেমন আছেন মমতাদি? দেখুন, আমি এটা বলবো না যে আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওরকম ছায়া সঙ্গীর মতো, তবে গত 3 দিন আমি ওনাকে অনেকটা কাছ থেকে দেখেছি, এটা সত্যি। আমার মনে হয় উনি মানসিকভাবে ঠিকই আছেন, মানে যতটা অ্যাগ্রেসিভ হিসেবে আমি ওনাকে চিনতাম সেরকম অ্যাগ্রেসিভই আছেন, বা রাজনৈতিক দিক থেকে অতটাই অ্যালার্টও আছে, এটা আমার প্রাথমিকভাবে মনে হয়। এবার অবশ্যই একটা ওনার তো বয়স হয়েছে, ফলে একটা শারীরিক ধকল যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে মানসিকভাবে উনি এখনো যথেষ্ট অ্যালার্ট বা অ্যাজাইল আছে। দেখুন, এত বড় বিশ্বাসঘাতকতা, কালেকটিভ বিশ্বাসঘাতকতা, সবাই মিলে, আমি কিংবা সাধারণত আমরা অন্য কেউ হলে আমরা হয়তো সংসার ত্যাগ করতাম। ওনার চোখে কোথাও কি জল দেখেছেন আপনি? কোথাও কি অনেক দুঃখবোধ দেখেছেন? আমি বারবার এই প্রশ্নটা করছি কারণ আপনি খুব কাছ থেকে গত 3 দিন ওনার সাথে ঘুরেছেন। দেখুন, আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, আমি প্রায় 30 বছর ওনাকে সাংবাদিকতার সূত্রে চিনি। ওনার জীবনে এইসব দুঃখ টুক্ষ বলে কিছু হয় না। অবশ্যই যে একজন ভদ্রমহিলা যিনি 15 বছর, বা একজন রাজনীতিক যিনি 15 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন, তারপরে তার সাথে যদি কোনো বিট্রিয়াল হয় তাহলে তার খারাপ লাগা থাকে। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই যে উনি দল গঠনের পর, মানে তৃণমূল দল গঠনের পর প্রথমবার যখন ওনার দল ভাঙে, মানে ওনার দলের সভাপতি পঙ্কজ বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে যান, ঘটনাচক্রে সেটা আমার স্টোরি ছিল এবং উনি সেটা মনেও রেখেছেন এখন। তো উনি সেদিনও ভেঙে পড়েননি। মানে তখন কিন্তু উনি শুধুমাত্র একজন বিরোধী নেত্রী এবং একটা নতুন দল তৈরি করেছেন, সেই দলের প্রধানতম মুখ ওনাকে ছেড়ে চলে গিয়েছে, উনি ভেঙে পড়েননি। 2005 সালে যখন উনি প্রথমবার কোনো প্রশাসনিক দায়িত্ব পেলেন, অর্থাৎ যখন কলকাতা পুরসভা তৃণমূলের হাতে, এবং ওনার প্রথম মেয়র সুব্রত মুখোপাধ্যায় ওনার বিরুদ্ধে বিদ্রোহ করেন, ওনাকে ছেড়ে বেরিয়ে যান সুব্রত মুখোপাধ্যায়, মালা রায়, দেবাশিস কুমার রায়, ঘটনাচক্রে, সেটাও আমার স্টোরি ছিল। উনি তখনও ভেঙে পড়েন, কিন্তু এই দুটোই অবশ্যই বিরোধী অবস্থায় ওনার। এই 2021-এ যখন ওনার দল ছেড়ে, মানে উনি তখন রানিং চিফ মিনিস্টার, ওনার দল ছেড়ে অনেক মন্ত্রী নেতারা, এমনও নেতা বা মন্ত্রীর কথা আমার মনে আছে যিনি রাজভবনে গিয়েছিলেন ওনার ছবি বুকে নিয়ে কাঁদতে কাঁদতে, কিন্তু ওনার দল ছেড়ে দিয়েছেন, তাতেও উনি ভেঙে পড়েন। আমার গত যদি আপনি আমাকে খুব অনেস্ট অ্যাসেসমেন্টে বলেন, আমি ওনাকে গত 1 মাসে 3 দিন খুব কাছ থেকে দেখেছি, 3টে দিন স্পেসিফিক্যালি। সেই 3 দিনের মধ্যে কোনো এমন টুকরো কথা উনি বলেছেন যেটা আপনার মনে দাগ কেটে গেছে? মানে আপনাকে বলেছেন উনি, মানে ওরকম ভাবে আমি দাবি করবো না যে আমার সঙ্গে ওনার অতটা ঘনিষ্ঠতা, কিন্তু যেটা ইস্যু হচ্ছে, আমি 1 সেকেন্ড বাদে আসতে পারি? আমি 1 মিনিট বাদে, কি একটা ফোন আসছে জরুরি কথা? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ। যদি আপনি আমাকে খুব অনেস্টলি অ্যাসেসমেন্ট করতে বলেন, ব্যক্তিগত পরিচয়ের বাইরে গিয়ে সাংবাদিক হিসেবে, ওনাকে আমি প্রথম দেখি মানে এই গত 1 মাসের মধ্যে 9th মে, যেদিন উনি বাড়িতে একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করছেন। তারপর দ্বিতীয়বার ওনাকে দেখি 2রা জুন, যেদিন কোটি ধর্মতলায় অনুষ্ঠানে বসে, মানে ধর্নায় বসে। তৃতীয়বার দেখেছি গতকাল 4ঠা জুন। যদি আপনি আমাকে খুব অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার মনে হয় 9th মে ওনাকে যতটা শার্প মনে হয়েছিল, 2nd জুন আস্তে আস্তে ওনার শার্পনেস, মানে অ্যাজাইল অ্যাটিটিউড আরো বেড়ে গিয়েছে। মানে যত ধাক্কা খাচ্ছেন, যত লোক তাকে ছেড়ে যাচ্ছে, যত বিশ্বাসঘাতকতা হচ্ছে, আপনার বক্তব্য
উনি ততই আরো শক্ত হচ্ছেন, তাই কি? শক্ত না, মানে আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরুন, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক হিসেবে ধরুন ট্র্যাক করছি 96 থেকে, আর আমি ব্যক্তিগতভাবে চিনি হয়তো তারও একটু আগে থেকে, কিন্তু 96 থেকে আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, অন্তত আমি কলকাতার ছিলাম 99 অব্দি, এই 3 বছরে যে আমার অভিজ্ঞতা, উনি ভীষণ অ্যাজাইল থাকতেন, মানে উনি যে কোনো বিষয়ে খুব অ্যালার্ট, খুব তাড়াতাড়ি রেসপন্ড করতেন, বুঝে নিতে অসুবিধে হতো না, এবং যেটা ওনার দলে সাম্প্রতিকতম বিতর্ক, উনি অধিকাংশ সিদ্ধান্ত নিজে নিতেন, অন্য কারোর উপর ছাড়তেন না। আমি 96 to 99 এর কথা বলছি। সুমনবাবু, এই 3 দিনে বিশেষ করে কোন টুকরো কথা যেটা উনি আপনার মুখের দিকে তাকিয়ে বলেছেন, কিছু কি আপনার মনে দাগ কেটেছে? আমি ওটাই বলতে চাইছি, দেখুন, কারো ব্যক্তিগত তথ্য তো শেয়ার করা উচিত না, কিন্তু 9th মে অব্দি, 9th মে ওনাকে যখন প্রথম আমি দেখি, উনি তবু মানে অন্যদের মতামত শুনছিলেন। 2nd জুন থেকে আমি দেখেছি মানে উনি সেই 1996 এর মডেলে চলে গেছে, সব কল নিজে নিচ্ছেন, মানে ওনার পাশে তথাকথিত ওনার সবচেয়ে ঘনিষ্ঠ রাজনীতিক দাঁড়িয়ে থাকলেও তার কথা শুনছেন। এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ফেজে চিনি, 96 to 99 খুব ক্লোজলি দেখেছি, তারপরে আমি একটু কলকাতার বাইরে চলে যাই, কিন্তু আবার যখন ফিরে এসে ওনার সাথে যোগাযোগ রিভাইভ হয়, তখনও দেখতাম যে উনি মানে 2006 অব্দি আমার স্পষ্ট মনে আছে, যে কোনো সিদ্ধান্ত উনি নিজে নিতেন, অন্য কারো পরামর্শ শুনতেন না, মানে তার খারাপ ভালো যাই হতে পারে। 9th মে যখন ওনাকে আমি ওনার বাড়িতে রবীন্দ্র জয়ন্তীতে দেখি, সেদিনও উনি অন্যের পরামর্শ শুনছিলেন, কিন্তু আমি যখন ওনাকে 2nd জুন দেখলাম যে উনি প্রতিটা সিদ্ধান্ত, এগেন আই রিপিট, প্রতিটা সিদ্ধান্ত কে বলবে, উনি ডান দিকে ঘুরবেন না বাঁ দিকে ঘুরবেন, উনি পাশে কাকে বসাবেন, সব সিদ্ধান্ত উনি নিচ্ছেন। সেটা কি ঠিক না ভুল? আমি মনে করি ঠিক। কেন আমি মনে করি ঠিক? যে দেখুন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্সের যে ক্যারেক্টারিস্টিক, মানে আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, তার একটা ছোট গল্প বলি, এটা 99 এর গল্প। তখন উনি বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য, তো মানে আমি ওনার ঘরে বসে আছি, ওনার তখন সেই বিখ্যাত যে ছোট ঘর, সেটাতে বসে আছি। প্রথম ফোনটা এলো, উনি ধরে বলেন, ভজা, এই 94 নম্বর ওয়ার্ডে তুই বড্ড গন্ডগোল করছিস, এসব চলবে না। কিন্তু আর এখন যে ফোনটা এলো আপনার কাছে, সেটাও মমতা দিয়ে এসেছিল। I don't want to discuss that. তো ওই ভজা, তুই গন্ডগোল করছিস। পরের ফোনটাই আবার এলো, উনি ধরে বললেন যে ভজা বলতে কি উনি বুঝতে পারলেন ওটা পিএমও থেকে অটল বিহারী বাজপেয়ী ফোন করছে, কানেক্ট করছে, তো উনি সেই ফোনটাও নিজে নিলেন। আমি এটা বলতে চাইছি যে আমি 98-99 যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, তিনি প্রায় প্রতিটা ব্লকে, ভারত পশ্চিমবঙ্গে 345টা ব্লক আছে, প্রতিটা ব্লকে কে ওনার দল করে, কে আগে সোমেন মিত্র গোষ্ঠী ছিল, কে ওনার দিকে কেন এসছে, কার বাড়িতে কি আছে, সব উনি জানতেন। ঠিক আছে, এই মোটটা আমার ধারণা। দেখুন, একটা লোক, উনি এত পাওয়ারফুল, মানে পরাজিত হলেও তো আজকে উনি ভারতবর্ষের প্রথম 10 জন রাজনীতিকের মধ্যে একজন। সরি, কিছু টপিক্যাল কোয়েশ্চেনে আসি। যে 60 জন চলে গেছে, আপনি কি মনে করেন সবাই গাদ্দার? না, দেখুন, মানে এটা হচ্ছে যে এর মধ্যে তো 18 জন বা 22 জন ফিরে আসতে চাইছে, আমি যতটুকু দেখেছি, আমি এক্স্যাক্টলি চেক করিনি, 18 জন মতো ফিরে আসতে চেয়েছে। আজকে আমরা কথা বলছি শুক্রবার, বৃহস্পতিবার বোধহয়, মানে গতকাল বোধহয় বিধানসভায় 20 জন এমএলএ একসঙ্গে মিটিং করে তারা বলেছে তারা ফেরত আসতে চায়। দেখুন, এটার মধ্যে দুটো বিষয় আছে। এই যে 58 জনের যে বিধায়ক দল তৈরি হওয়া, সেটা অবশ্যই বিজেপির একটা ট্যাকটিক্যাল মুভ। বিজেপি মহারাষ্ট্রের ক্ষেত্রে শিন্দে মডেল করেছিল, এখানেও শিন্দে মডেল করেছে। এখানে একনাথ শিন্দে হওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন, তাই এটা তৈরি হয়েছে। কিন্তু there is a difference between একনাথ শিন্দে মডেল ইন মহারাষ্ট্র and ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মডেল ইন ওয়েস্ট বেঙ্গল। সেই জন্য আমার যথেষ্ট সন্দেহ আছে যে মানে এই মডেলটা কতটা ক্লিক করবে।
ওকে, মমতা ব্যানার্জি পার্সোনালি কি সবার সাথে কথা বলতে শুরু করেছেন এই 60 জন এমএলএ যাদেরকে উনি ফিরিয়ে নিতে চান, নাকি কেউ মধ্যস্থতা করছে? আমার ধারণা উনি নিজে কথা বলছেন। আর এটা আপনি ঠিক মনে করেন? আমি মনে করি এটাই ঠিক। আর এটাই ভুল হয়েছিল কি মমতা সময়ের সাথে, যখন উনি পাওয়ারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ওনার নিজের লিডারদের সাথে, কর্মীদের সাথে ওনার দূরত্ব ক্রিয়েট হয়ে গেছিল, যার জন্য আজকে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে। যে ওয়ান টু ওয়ান, প্রথম দুটো জিনিস বুঝতে হবে যে গত 5 বা 6 বছর তৃণমূল আইপ্যাক চালাচ্ছিল। তো কোনো এজেন্সি কোনো পলিটিক্যাল সিস্টেমকে চালাতে পারে। যদি এজেন্সি সিদ্ধান্ত নেয় যে অমুক জায়গার ব্লক প্রেসিডেন্ট কে হবে, তাহলে তো সেটা হতে পারে না। দ্যাটস নট আ রাইট অ্যাটিটিউড। এবার এটা আপনি যেটা বলছেন সেই অভিযোগটা আমিও শুনেছি, কিন্তু আমি তো সেই সময় ওনার মানে ওই কোটারিতে ছিলাম না। কিন্তু মানে ওনার চারপাশের হয়তো 5 জন মন্ত্রী, 2 জন আমলা বা 3 জন সাংবাদিকই ওনার সাথে কথা বলতে পারত। আগে যে মানে আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতাম, যিনি 5000 জনের সাথে কথা বলতেন অ্যাটলিস্ট, সেটা হচ্ছে না, সেটা 20 জনের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো উনি সেই 5000 জন না হলেও 2500 জনের মডেলে ফেরত চলে গেছে। উনি 2500 জনের সাথে কথা বলছেন। আর যারা চলে গেছেন তাদের মধ্যে অরূপ রায় মতো যারা লোক আছেন, ওনার অনেক পুরনো সঙ্গী, তারা কেন গেল ওনার সাথে কথা না বলে, অথবা উনি কেন তাদের সাথে ওপেনলি কথা বললেন না? এটা কি মানে দুদিক থেকেই ঠিক হয়েছে, অরূপের জন্য অথবা মমতার জন্য? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এটা এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রাইসিস না, এটা বিজেপির ক্রাইসিস। কেন বিজেপির ক্রাইসিস? আচ্ছা, ওনার 4 জন মন্ত্রী ছেড়েছেন যারা ওনার মন্ত্রিসভার সদস্য ছিলেন। অরূপ রায়, জাভেদ খান, চন্দ্রনাথ সিনহা এবং রথীন ঘোষ। এর মধ্যে এই সব মন্ত্রীদের মধ্যেই পেছনেই কিন্তু ইডির মানে অভিযোগ ছিল। রথীন ঘোষকে আমরা দেখেছিলাম রোজ যোগ দুর্নীতিতে ইডির দপ্তরে হাজিরা দিতে। চন্দ্রনাথ সিংহ সিবিআই এর স্ক্যানারে ছিল। আপনি যার কথা বলছেন অরূপ রায়, তার সম্পর্কে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সমবায় দুর্নীতিতে এতটা জড়িত যে গণ আদালত বসাতে হবে। জাভেদ খান সম্পর্কে অভিযোগ ছিল, মানে আমি বর্তমান বিজেপি সরকারের অভিযোগের কথা বলছি, যে তার এলাকায় এত বেআইনি নির্মাণ হয়েছে, তার পুত্র ফয়াজ খান এত বেআইনি নির্মাণ করেছেন যে বুলডোজার দিয়ে ভাঙতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই ঋতব্রত তৃণমূল তৈরি হওয়ার পর, আমি ঋতব্রত তৃণমূলই বলছি পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে, ঋতব্রত তৃণমূল তৈরি হওয়ার পর না রথীন ঘোষকে আর ইডি ডেকেছে, না প্রায় সমবায় দুর্নীতি তদন্ত নিয়ে কথা বলা হচ্ছে, না চন্দ্রনাথ সিনহাকে নিয়ে কথা বলা হচ্ছে, বা যেটা করলে বিজেপির হিন্দু ভোট মোবিলাইজ হতো, একজন মুসলিম মাফিয়া নেতা জাভেদ খান এতগুলো বেআইনি বাড়ি তৈরি করেছে, দেখো আমি বুলডোজার দিয়ে ভাঙছি, সেই বুলডোজারও আর যাচ্ছে না। ফলে এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধ থেকে ওই ঝামেলাগুলো নামিয়ে ফেলতে পেরেছেন। এখন ওটা বিজেপির হেডেক। দেখুন, মানে আমি যদি বিরোধীদের টার্মে বলি, বিজেপি বিরোধীদের টার্মে, বিজেপির 2 ধরনের ওয়াশিং মেশিন আছে। এক সরাসরি চলে এসো, তাহলে অসুবিধা নেই। আর হচ্ছে একনাথ শিন্ডে বা অজিত পাওয়ার মডেল, যেটা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। তুমি মাঝখানে চলে এসো, তাহলেও তোমার অসুবিধা হবে না, তোমার বিরুদ্ধে তদন্ত, সিবিআই, ইডি সেগুলো ধামাচাপা পড়ে যাবে। সো দ্যাটস মানে এটা এখন বিজেপির ঝামেলা। আপনার এই থিওরিটা অসাধারণ ভাবে আপনি এক্সপ্লেন করলেন, আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা বলুন, এতগুলো অন্য নেতা, আপনি অনেক কাউন্সিলরের খুব ক্লোজ, তার মধ্যে একজন হচ্ছেন অরূপ চক্রবর্তী, এই ধরনের কাউন্সিলর যাদেরকে ফেস বানিয়েছিল টিএমসি, শুধু একজন কাউন্সিলর করে রেখে দেয়নি, তারা কেন হঠাৎ হাত দিল? তাদের বিরুদ্ধে তো কোনো ইডি, সিবিআই, আইটির প্রবলেম ছিল না। আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে। আপনি বলছেন যে তৃণমূল তাদের ফেস বানিয়েছিল, ফলে যখন তারা মনে করেছে যে সেই ফেস হিসেবে তাদের পক্ষে থাকাটা অস্বস্তি, তারা সরে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে ফেস বানিয়ে নেবেন। দেখুন, ভারতবর্ষের রাজনীতির একটা সমস্যা আছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো প্রকট। এটা এতটা ব্যক্তি নির্ভরশীল,
মানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমার সঙ্গে আজকে কথা বলছেন কেন? আপনি এই কারণে কথা বলছেন যে লোকে মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পাশে আমাকে দুবার দেখা গেছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তার পাশে ঠাঁই দেবেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। যাকে উনি বাদ দিয়ে দিলেন বা যে ওনার থেকে সরে গেল তাকে নিয়ে কিন্তু আর আলোচনা হবে না। দেখুন, পলিটিক্স করাটা একটু তো চাপের বিষয়। মানে পলিটিক্স, বিশেষ করে আপনি যদি একবার বিজিত পক্ষে চলে যান, আমি কাউকে অসম্মান করতে চাই না, বিজিত পক্ষে পলিটিক্স করার একটা ডিফারেন্ট ট্রেন্ড আছে, মানে সেটাকে হ্যাবিচুয়েট করা, সেটা মানে মানে আপনি আপনি জানেন যে আপনি হেরে গিয়েছেন, সেই হেরে যাওয়ার মধ্যে দিয়েও আপনি লড়াই করছেন, দ্যাটস নট এ ভেরি ইজি কাপ অফ টি। এবার পুরো পুরো ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে আছে, আপনি অবশ্যই অ্যাডভাইস করছেন। না না, আমি 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 ওইসব অ্যাডভাইজার না, ওকে আমি ওকে। ঘটনার আর ক্লোজ যে অবজার্ভার। যে জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা খুব ঘেটে গেছে। 20 জন লোক আবার ফেরত আসছে, বিশ্বাস কি ফেরত পাওয়া যায়? না, আপনি একটা দেওয়ালে ফাটল হলে সেখানে একটা ওয়ালপেপার লাগালে ফাটল তো থেকে যায়। সুতরাং বিশ্বাসের লোক হাতে গোনা, মাত্র 3-4 জন ওনার কাছে। না না, আমি আবার বলছি, দেখুন, পলিটিক্স সবসময় ডিফারেন্ট লেয়ারে হয়। একটা হচ্ছে যে যে উনি নিশ্চয়ই ওনার নিজের ক্লোজ সার্কিটকে রিবিল্ড করবেন বা করছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে, আবারও বলছি, 20 জন এমএলএ যদি ফেরত আসে সেটা ওনার সমস্যা না, সেটা বিজেপির সমস্যা। কারণ তাহলে যে যে লজিকে বা যে সাংবিধানিক যুক্তিতে 2/3 তৃণমূলের বিধায়কের সমর্থন যাদের দিকে, তারাই মুখ্য পরিষদীয় দল হবে, যে যুক্তিতে ঋতব্রতর পরিষদীয় দলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে। দেখুন, ঋতব্রতর মানে 2/3 গরিষ্ঠতার জন্য দরকার ছিল 52 জন, তার থেকে 6টা বেশি ওনার কাছে, ঋতব্রতর কাছে ছিল। যদি 6-এর বেশি বিধায়ক সরে, তাহলে সমস্যাটা বিজেপি, সমস্যাটা ওনার নয়। উনি শুধু সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবেন, উনি তো নিশ্চয়ই স্পিকারের উপর আস্থা রাখবেন না, উনি সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন, দেখুন আমার দলকে কিভাবে ভাঙানোর চেষ্টা করা হয়েছিল এবং আমি সেটা কিভাবে মানে কাউন্টার করছি। এর বাইরে তো খুব একটা কিছু এজেন্ডা নেই। সুমনবাবু, আজকের সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে পার্লামেন্টারি পার্টি ভাঙবে কিনা। কারণ সেখানে যদি যে গুজব চলছে যে 18 জন সরে দাঁড়ায়, তাহলে একটা ক্রাইসিস সলভ হতে না হতে আর একটা আসবে। এবং পার্লামেন্টে বিজেপির বেশি ইন্টারেস্ট যে লোকসভা মেম্বার গুলো আলাদা হোক, কারণ তাদের ওয়ান নেশন ওয়ান বিল আনতে হবে খুব শীঘ্রই। সুতরাং তাদের লোকসভাতে এবং রাজ্যসভাতে জিততে হবে। দেখুন, আপনি একদম ঠিক বলেছেন যে এমএলএদেরকে বেসিক্যালি বিজেপির নেওয়ার কোনো স্বার্থ ছিল না। ওটা হতে পারে যে বিজেপির পরিষদীয় দলের মধ্যে যে টানাপোড়েন আছে, তাতে কেউ ভেবেছে যে যদি কোনোদিন আমাকে আরএসএস কোণঠাসা করে দেয়, আমার জন্য একটা 60 জনের তৃণমূলের ব্লক রেডি থাকবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য বেশি দরকার এমপি ভাঙা। দেখুন, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি কি হবে, কিন্তু উনি তো একটু ইম্পসিবলের উপরে খেলেন। মানে পলিটিক্স এর মধ্যে একটা ইম্পসিবলকে চেস করার প্রবণতা আছে। আমরা জানি না যে কাল সকালে উনি চিঠি দিয়ে বললেন রাহুল গান্ধীকে যে আমি আর মানে কংগ্রেস আর তৃণমূলের সংসদীয় দল মার্জ হয়ে যায়। তাহলে এটা খুব বড় গুজব চলছে বাই দ্য ওয়ে, যে যেটা আপনি বললেন যে মার্জ হয়ে যাবে। কিন্তু রাহুল গান্ধী বারবার ওনার বিরুদ্ধে পার্সোনাল স্টেটমেন্ট করছেন, ওনার জন্যই বাংলায়, ওনার মূর্খতার জন্য, ওনার সেলফ প্রাইডের জন্য এই সমস্ত ঘটনা উনি ঘটিয়েছেন। এত বড় নেতা তো রাহুল গান্ধী কোথাও না কোথাও কেন এই স্টেটমেন্ট গুলো দিচ্ছে যখন খুব ভালো সুযোগ কংগ্রেস আর না, আমার মনে হয় এগুলো সব 4th মের আগের স্টেটমেন্ট। এখন কিন্তু রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনার সঙ্গে রেগুলার কথা বলছেন। আমি যতটুকু জানি যে কংগ্রেসের সঙ্গে ওনার যে কোঅর্ডিনেশন সেটা পারফেক্ট। এবার উনি কংগ্রেসের সঙ্গে মার্চ করিয়ে দিয়ে বিজেপির জন্য কাজটা কঠিন করে দেবেন কিনা, কারণ তাহলে সম্মিলিত যে জোটটা তৈরি হবে তার সদস্য সেটা খুব শক্তিশালী, না ভীষণ বড়, মানে শক্তিশালীর চেয়ে বড়, সেটা 128 জনে, তার 2/3 ভাঙাতে গেলে তখন 84 জন লাগবে। সো ইটস এ নিউমেরিক্যাল গেম। তো সেই নিউমেরিক্যাল গেম উনি খেলবেন কিনা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। দেখুন সুমনবাবু, টেবিলে এই ডিসকাশন আছে কি মমতা ব্যানার্জির টেবিলে, যে কংগ্রেসের সাথে মার্জ করে একটা সুপার পাওয়ার ওয়েস্ট বেঙ্গলে ক্রিয়েট করা?
কিংবা সেটা কংগ্রেসের নেতারা হতে দেবেন অধীর বাবুর মতো? মানে মানে যখন মানে 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 ধরুন কোন সিনেমায় ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চনের মধ্যে কথা হচ্ছে, আপনি কি কাঞ্চন মল্লিক করেছেন এটা নিয়ে ভাবেন? তো এটা কি টেবিলে আছে যে একটা মেগা পাওয়ার স্ট্রাকচার ক্রিয়েট করা, দুটো পার্টিকে মার্জ করে দাও? কারণ সেটা যদি হয় তাহলে লেফটও আসতে বাধ্য হবে। না, দেখুন মানে উল্টো উল্টো দিক থেকে ভাব যে কংগ্রেসও তো জানে যে ডিলিমিটেশনকে আটকাতে না পারলে বা ওয়ান নেশন ওয়ান ভোটকে না আটকাতে পারলে চ্যালেঞ্জ আছে। এবার কংগ্রেসের প্রথম কাজ হচ্ছে ডিএমকে এর 22 জনকে ধরে রাখা, কারণ যেহেতু টিভিকে সাথে মানে বিজয়ের দলের সাথে কংগ্রেস তামিলনাড়ুতে মানে জোট করেছে, সেহেতু ডিএমকে ইন্ডিয়া জোটে আর থাকতে রাজি নয়। ফলে যদি ডিএমকে এর 22 জন এমপি নরেন্দ্র মোদীর কোনো প্রস্তাবকে সমর্থন করেন, তাহলে নরেন্দ্র মোদীর যে প্রায় 77টা এমপির গ্যাপ, সেটা থেকে 20টা কমে গেল, তাহলে 57টার গ্যাপ থাকে। তাহলে আরো 20টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চলে যায়, তাহলে ওটা গ্যাপটা 37-এ হয়ে যায়। ফলে এটা তো কংগ্রেসেরও আগ্রহ থাকবে যে ক্যান উই ক্রিয়েট এ সুপার স্ট্রাকচার, যেটাকে বিজেপির জন্য ভাঙাটা কঠিন। এবার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে সম্মত হবেন কিনা। আবার আমি বলছি, আপনার কি মনে হয় মার্জিং হতে পারে টিএমসি কংগ্রেসে? দেখুন, আমি এটা বলার কেউ নই, আমি এটুকু শুধু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সে ইম্পসিবিলিটিকে নিয়ে কাজ করতে ভালোবাসেন। ওকে, খুব কুইকলি আসি, আপনার সময় কম। কালকে যে ঘটনাটা ঘটেছে, সন্দীপন সাহার বাড়ির সামনে প্রিয়াঙ্কা টেবরিওয়াল, তার বিরুদ্ধে যিনি লড়েছিলেন, তিনি খুব উগ্রভাবে একটা বিজেপির টিমকে নিয়ে, ওয়ার্কারকে নিয়ে, সেট অফ ওয়ার্কার্সকে নিয়ে খুব বাজে ব্যবহার করেছেন। ডিম ছুঁড়েছেন, জুতো ছুঁড়েছেন, পাথরও ছোড়া হয়েছে, যেটা বলা হচ্ছে না। এটা কি বিজেপির সাপোর্টে করা হয়েছে, সম্মতি ছিল, নাকি উনি এককভাবে করেছেন? দেখুন, এটা তো খুব সিম্পল বিষয় যে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে তো এটা করার পর বিজেপি সাসপেন্ড করেছে বা বিজেপি তিরস্কার করেছে, এরকম কিছু আমি শুনিনি। তো তার মানে নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্যের এটাতে অনুমোদন রয়েছে, আমি তো সেটাই ধরে নেব না। দেখুন, পশ্চিমবঙ্গে এখন 3টে তৃণমূল আছে, আর হয়তো বিজেপিও দুটো আছে। 3টে তৃণমূল, দুটো বিজেপি কি না, আগে 3টে তৃণমূলকে বোঝা যায়। একটা হচ্ছে যারা তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে চলে গেছে, আমি নাম করতে চাই না, মন্ত্রিসভা দেখলেই বোঝা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যারা বিজেপি পোষিত তৃণমূল, মানে ঋতব্রত তৃণমূল, তার মধ্যে সন্দীপন সাহা পড়েন। আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাওয়া তৃণমূল। তেমনি বিজেপিতেও তো মানে একটা, দুটো, 3টে বিজেপি আছে। একটা হচ্ছে নব্য বিজেপি, একটা হচ্ছে আদি আরএসএস পোষিত বিজেপি, তৃতীয়টা হচ্ছে যে যারা বিজেপির ছায়ায়, মানে এই যে ঋতব্রত তৃণমূল, তারা তো জানে না তারা বিজেপি না তৃণমূল। তো ফলে এই যে মানে এই যে কনফ্লিক্ট বা ফ্রিকশনটা থাকবে, এটা তো খুব স্বাভাবিক। আপনি এটাকে, আমরা সকাল থেকে প্রিয়াঙ্কা টেবরিওয়ালের সাথে কথা বলার চেষ্টা করছি, উনি ফ্রিকোয়েন্টলি নিউজ বাংলায় আসেন, কিন্তু ফোন সুইচ অফ, কোনো হোয়াটসঅ্যাপেও রিচ করা যাচ্ছে না। কিছু তো ভেতরে চলছে এই ঘটনাটা নিয়ে। দেখুন, আপনি খুব ছোট করে বুঝিয়ে দিন যে এই ঘটনাটার পেছনে কি মোটিভ থাকতে পারে, কার থাকতে পারে। কারণ এই ঘটনাটা ডিরেক্টলি, কারণ তারপরে সন্দীপন সাহার বাড়িতে বসে ঋতব্রত এবং জাভেদ খান এবং অনেকে মিলে একটা প্রেস কনফারেন্স করেছে। এটা তো সোজাসুজি বিজেপি যাদেরকে প্রম্পট করছে, যাদেরকে ওঠাচ্ছে টিএমসি লবি থেকে, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন। কি মোটিভ হতে পারে কেউ আমরা বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন। আমি দেখুন, প্রিয়াঙ্কা টেবরিওয়ালের মানে মনের গভীরে কি আছে জানি না, কিন্তু আমি যেটুকু রাজনীতির ছাত্র হিসেবে বুঝি যে পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষের পাশে বসে কাঁদলেন, বললেন ছেলের মুখ চেয়ে আমাকে কত অরূপ স্বরূপের অত্যাচার সহ্য করতে হয়েছে, আমি আর এই অত্যাচারের মধ্যে নই। তার 24 ঘন্টার মধ্যে যিনি রুদ্রনীল ঘোষের পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেন, সেই 24 ঘন্টার মধ্যে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে কলকাতার গড়িয়াহাট থানায় এফআইআর হয়ে গেল। তো তার মানে নিশ্চয়ই মানে পরমব্রতকে এই মানে বিজেপির
এক্সটেনশনে ধরতে কারো আপত্তি আছে? এবং যিনি এফআইআর করলেন তিনি কট্টর আরএসএস, কট্টর এবিভিপি। তো তার মানে নিশ্চয়ই শ্রমিক ভট্টাচার্যের ওই কথাটার গুরুত্ব আছে যে দলে আমার ঋতব্রতকেও দরকার নেই, পরমব্রতকেও দরকার নেই। আমি বুঝতে পারছি, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা ঋতব্রত এবং তার টিমের একেবারে ডাইরেক্ট অ্যাসল্ট তাদের বিরুদ্ধে। সেটা কেন বিজেপি করবে যখন বিজেপি, যেটা আপনি থিওরি বলছেন যে বিজেপি এই টিমটাকে বানিয়েছে অ্যাজ এ বি টিম? আমি তো বলিনি বিজেপি বানিয়েছে, আমি বলেছি বিজেপি সরকারের থেকে বানানো হয়েছে। বিজেপি আর বিজেপি সরকারের মধ্যে অনেক তফাৎ আছে। মানে আপনি বলছেন শুভেন্দু বানিয়েছে? আমি ডিটেলসে যেতে চাই না, কিন্তু বিজেপি তো নিশ্চয়ই কোনো একমাত্রিক দল নয়। যদি ভাঙন হয় পার্লামেন্টারি পার্টিতে, যেটা সম্ভবত হবে, তাহলে আপনার মনে হয় তার রিং মাস্টারকে, এখানে যেরকম ঋতব্রত, পার্লামেন্টারি পার্টি কে ভাঙাবে? অবশ্যই কাকলি ঘোষ দস্তিদা, তিনি তো এই বিষয়টায় মানে অনেকটা অগ্রণী হয়ে বিভিন্ন পোস্ট করছেন। কিন্তু আবার আমি বলছি, আপনার টার্ম অনুযায়ী বলি যে দিল্লির যে এমপি ভাঙানোটা সেটা বিজেপি করছে, সেটা বিজেপি সরকার করছে। আর পশ্চিমবঙ্গের যে ঋতব্রত তৃণমূল তৈরি করাটা, মানে যে ঋতব্রত তৃণমূল, এটা ওর বাড়ির লোকও বিশ্বাস করবে না, সেটা বিজেপি সরকার করছে। আমি সেই স্টেটমেন্টটা আমি শুনেছি, সেই স্টেটমেন্টটা যদি এটা হয় যে কাকলি ঘোষ দস্তিদার রিং মাস্টার, মানে পার্লামেন্টারি পার্টিটাকে ভাঙার, কেন সেটা তিনি করবেন? ওনার বিরুদ্ধে তো ইডি সিবিআই নেই, উনি তো সেই কবে 35 বছর আগে থেকে বান্ধবী মমতা ব্যানার্জি, ওনার কি ইন্টারেস্ট থাকে? ওনাকে যেহেতু মুখ্য সচেতক থেকে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু শুধুই সেই কারণে উনি একটা পার্টি এত বড় সম্পর্ক না। আমার ধারণা উনি ওনার ভবিষ্যৎ প্রজন্ম, ওনার ছেলের রাজনৈতিক ক্যারিয়ারের কথা হয়তো ভাবছেন, আমার ধারণা। আমরা একেবারে শেষে আসি। আপনি কি মনে করেন এই সমস্ত কিছু অ্যাভয়েড করা যেত যদি মমতা ব্যানার্জি ইলেকশন হারার পরে অভিষেক ব্যানার্জিকে সামনে দাঁড় করিয়ে সব এমএলএদের উঠে দাঁড়িয়ে তার সামনে নথি স্বীকার করার কিংবা তাকে জয়ধ্বনি করার কথা না বলতেন? যদি অভিষেককে অনারেবল এক্সিট দিতেন, উনি বলতেন যে তুমি কিছুদিন অ্যাসাইড হয়ে যাও, আমাকে পার্টিটাকে গড়তে দাও, তাহলে কি এগুলো অ্যাভয়েড করা যেত? দেখুন, ওই যে ঘটনাটার কথা আপনি বলছেন 6 মের বৈঠকের কথা, সেটা খুব দুঃখজনক, মানে আমি যতটুকু শুনেছি। কিন্তু আমার ধারণা সেটা না হলেও বিজেপি অপারেশনটা করতো। বিজেপির একটা পশ্চিমবঙ্গে মানে শিন্ডে দরকার ছিল। সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন তখনও শিন্ডে জোগাড় করার চেষ্টা করেছে। এবার মানে একটা দল যখন ক্ষমতায় নেই, যখন তিনি দুর্বল, মানে তখনও এই শিন্ডে জোগাড়ের চেষ্টা চলবে। মানে ওই দিনে যদি কিছু নাও ঘটতো, তাহলেও সূর্যের রং কেন লাল বলা হয়েছে এটা নিয়ে হলেও হয়তো ঋতব্রত কি বলে আলাদা হয়ে যেত। প্লিজ উই শুড নট ফরগেট যে আপনি যে দুজনের নাম বেশি করে করছেন, মানে সবাই করছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা দলের মধ্যে সবচেয়ে বেশি অভিষেকের লোক বলে পরিচিত ছিল। আপনি যাদের কথা বলছেন, যারা এখন তথাকথিত মানে অভিষেকের দোষের কথা বলছে, মানে আমাদের মধ্যে যেসব নামগুলো আলোচিত হচ্ছে, তাদের মধ্যে একজনের সঙ্গে একদিন আমার 6 ঘন্টা কাটানোর সুযোগ হয়েছিল। এক গাড়িতে যাচ্ছিলাম, আমি তার নাম বলতে চাই না। সেই 6 ঘন্টায়, মানে এটা বিফোর 4th অফ মে, 6 ঘন্টায় সে 600 বার আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিল। অভিষেক দা আমাকে এটা বললো, অভিষেক দা আমায় ওটা বললো, বস আমায় ফোন করেছিল। 600 বার হতে পারে, 650 বার হতে পারে। তো 4th মে দুপুর 12টার পর সে জানতে পারলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা খারাপ। দেখুন, মানে আই এম নট এ গ্রেট ফ্যান অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চালানোর স্টাইল সম্পর্কে আমার যথেষ্ট আপত্তি আছে। কিন্তু এই পুরো মানে এই যে মানে অভিষেকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি, এটা একটা অজুহাত মাত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলে এনে প্রথমে রাজ্যসভা দেওয়া, তারপরে উলুবেরিয়ার মতো নিশ্চিত আসনে টিকিট দেওয়া কে করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে
একটা সহজ ব্যাপার, একটা কোম্পানি, বেশ বড় কোম্পানি, সেই কোম্পানির যে সঞ্চালক, ফাউন্ডার, সে যদি তার 30 বছরের ছেলেকে নিয়ে এসে একজন 55 বছর বয়সের সিইও কে বলেন যে আমার ছেলেকে রিপোর্ট করো, কারণ আমার ছেলে আমার রক্ত, সেটা কি সেই 55 বছরের ভদ্রলোক যিনি কোম্পানির সিইও মন থেকে মেনে নিয়ে কোম্পানির জন্য তার জান দেবেন? দেখুন, যে কোনো কর্পোরেট দুনিয়াতে এরকম অসংখ্য ঘটনা ঘটে। আমি কত কাগজে চাকরি করেছি, যখন ছেলে এসছে মানে পুরনো সম্পাদককে তাকে রিপোর্ট করতে হয়েছে। ফলে এগুলো ইটস পার্ট অফ দ্য গেম। আপনি কিভাবে নেগোশিয়েট করবেন তার উপর ডিপেন্ড করছে। তার মানে পার্টি করতে গেলে এটা মেনে নিয়েই করতে হবে যে মমতার পরে অভিষেকই আসবে। ও অন্যভাবে ব্যাপারটা ভাবা যায়। যখন রাহুল গান্ধী 2019-এ হারলেন, তখন রাহুল গান্ধীর বিরুদ্ধে গুলাম নবী আজাদ বিরাট বিরাট চিঠি লিখতেন যে রাহুল গান্ধী কতটা খারাপ। এই সেম জিনিস হয়েছিল ইন্দিরা সঞ্জয়ের সময়, আমরা ভুলে গেছি। তো মানে মানে পলিটিক্সে সব, পলিটিক্স কেন, আপনি যেটা বললেন ব্যবসায়, খবরের কাগজে, পাড়ার দোকানে, পাড়ায় আপনি একটা মানে একজন একটা দুর্ধর্ষ জনপ্রিয় দোকান আছে, সেখানে পাড়ার বৃদ্ধ লোকরা রোজ সন্ধ্যেবেলা আসে, চা ফা খায়, অনেকে দাম দেয়, অনেকে দাম দেয় না। এবার মালিকের ছেলে এসে একদিন বললো, কাকু তোমাদের অনেক টাকা বকেয়া, তোমরা আর এখানে বসে রোজ গ্যাজুলা করো না। তো তাহলে যারা এতদিন গ্যাজুলা করতো তাদের রাগ হবে, ঠিক যে কারণে আহমেদ প্যাটেলের রাহুল গান্ধীর উপর রাগ ছিল। কিন্তু এই যে ফ্যামিলি পার্টি, এটা কি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? কারণ আমরা দেখছি যে এই প্রসেসটা অন্য পলিটিশিয়ানরাও যারা পার্টিতে আছে তারা মেনে নিচ্ছে না, ভোটাররা মেনে নিচ্ছে না। তো এই যুগটা কি শেষ হয়ে যাচ্ছে? আপনি দেখুন বিহারে তেজস্বীর একই অবস্থা। না আমার মনে হয় না। যিনি বিহারের চিফ মিনিস্টার হয়েছেন শকুনি সম্রাট চৌধুরী, তিনি তো শকুনি চৌধুরীর ছেলে। হ্যাঁ, কিন্তু ওনাকে হাতে সম্রাটকে লড়ে চিফ মিনিস্টার হয়েছে, যেটা অভিষেকের সাথে নয়, অভিষেককে গদিটা দিয়ে দেওয়া হয়েছে। না, ওনার বাবার লিগেসিতেই হয়েছে। বা ফর দ্যাট ম্যাটার, যার বাড়ি আক্রান্ত হওয়ার জন্য আপনি চিন্তিত, সেই সন্দীপন সাহাও তো তার বাবার স্বর্ণকমল সাহার সৌজন্য নিয়ে ফেলে হয়েছে। না হলে সন্দীপন সাহা মানে এত বড় নিশ্চয়ই সমাজসেবী ছিলেন না যে ইন্টেলিজেন্ট তাকে তৃণমূল টিকিট দেবে। খুব ঠিক কথা বলেছেন। যদি আমরা এবার সামারাইজ করি, এখন আগামী 7-10 দিনে কি হতে চলেছে? অভিষেককে আমি জাস্ট অপশন গুলো আপনাকে বলছি, এটা আমার মাথায় আছে। অভিষেককে কি মমতা কিছুদিনের জন্য অ্যাসাইড করে একটা ব্রিজ তৈরি করবেন, যে এমএলএরা চলে গেছে, যে ভাই আমি নেতা, তোমরা আমাকেই রিপোর্ট করবে সবকিছু আমি, যেটা আপনি আগে বললেন, একটা অপশন এটা। দ্বিতীয়, উনি অভিষেককে অ্যাসাইড করবেন না, যাদের মানতে হয় মানবে, যারা না মানতে হয় তারা আসবেন। আর তৃতীয়, একটা র্যাডিক্যাল চেঞ্জ আসবে পার্টিতে, পুরো অর্গানাইজেশনে এমন কিছু করা হবে যেটাকে প্রফেশনালাইজ করা হবে, যেখানে অনেককে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যেটা বারবার ঋতব্রত মিটিং যখন জয়েন্টলি মিটিং করছে ও বলছে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটি চলছি, আমি একা ঋতব্রত না, সেই মডেলটা মমতা ব্যানার্জি উঠিয়ে পার্টিতে আনে। দেখুন, মানে ঋতব্রত সম্পর্কে কুণাল ঘোষ গতকাল একটা পোস্ট করেছে, তাতে ঋতব্রত যা যা করছিলেন সেগুলো তো কালেকটিভলি করছিলেন। ঠিক আছে, ঋতব্রত জীবনে কবে কোন কাজ কালেকটিভ করেছেন আমি জানি না, কিন্তু আমার ধারণা যে আপনি যে তিনটে অপশন বললেন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধীর সোমবারের মিটিংটা কি হবে। আর তার থেকে উনি হয়তো ডিসিশন নেবেন যে কিভাবে উনি দলটাকে সাজাবেন, কতটা দলটাকে মানে কিভাবে উনি পুরো কোঅর্ডিনেশনটা গড়ে তুলবেন। দেখুন, আমার ধারণা, মানে আবার অবশ্যই আমার ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা, পঞ্চায়েত ইত্যাদি নিয়ে ভাবছেন। 2029-এর লোকসভায় একের বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করানো যায় কিনা সেটাই হচ্ছে ওনার বিবেচ্য বিষয়। সেই জন্য রাহুল গান্ধীর সাথে মিটিং, এবং সেইটার সেই মানে ইন্ডিয়া জোটকে মাথায় রেখে উনি কিভাবে নিজের সংগঠনকে সাজাবেন সেটা বিষয়। কিন্তু অভিষেক আপাতত যেরকম অ্যাক্টিভ রোলে ছিল সেভাবে রাখা হবে, নাকি টেম্পোরারি অভিষেক সাইলেন্ট হয়ে যাবে যতক্ষণ না? আমার মনে হয় সংগঠন এবং দলের হ্রাস পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নেবে, আমার মনে হয়। সুমন বাবু, অনেক অনেক ধন্যবাদ।
আপনার সাথে কথা বলে মনে হয় সময় কত তাড়াতাড়ি বেরিয়ে গেল। এত এত অসাধারণ বিশ্লেষণ করেন আপনি। অনেক ধন্যবাদ জোরাজ।